বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আইনজীবী ভাস্কর দেবের বাড়িতে অবৈধভাবে পুলিশের তল্লাশি অভিযানের প্রতিবাদ জানিয়ে এক সাংবাদিক সম্মেলন করেন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন। আইনজীবী ভাস্কর দেবের বাড়িতে অবৈধভাবে পুলিশের তল্লাশি অভিযানের প্রতিবাদ জানালো ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন। শুক্রবার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেই সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন সভাপতি আইনজীবী মৃণাল কান্ত্র বিশ্বাস জানান, আইনজীবী ভাস্কর দেবের বাড়িতে পুলিশ যেভাবে তল্লাশি অভিযান চালিয়েছে তা সম্পূর্ণ অবৈধ। তল্লাশি অভিযান চালানোর জন্য যে সকল আইনি প্রক্রিয়া রয়েছে তা কিছুই করেনি পুলিশ। তাই এই বিষয়ে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশককে এই বিষয়ে অবগত করা হবে। একই সাথে উচ্চ আদালতের প্রধান বিচারককেও এই বিষয়ে অবগত করা হবে বলে জানান ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন সভাপতি আইনজীবী মৃণাল কান্ত্র বিশ্বাস। তিনি আরো জানান, ঘটনার বিষয়ে বার কাউন্সিল অফ ইন্ডিয়াকেও অবগত করা হবে। সেটাই আমরা আজকে মিটিং করেছি। আমাদের ভাস্কর দেব অ্যাডভোকেট আমাদেরকে একটা চিঠি দিয়ে জানিয়েছেন ওনার বাড়িতে কীভাবে অবৈধভাবে পুলিশ হানাহুক দিয়েছে, এরকমভাবে সার্চ করেছে। তো সেই চিঠির পরিপ্রেক্ষিতে আজকে আমরা একটা জরুরি মিটিং ডাকি এবং এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই। এবং তা সত্ত্বে আমরা আমাদের চিফ জাস্টিসকে, আমাদের অনারেবল চিফ জাস্টিস এবং ডিজিপি এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়া, বার কাউন্সিল অফ ত্রিপুরা, তাদেরকেও আমরা অবহিত করছি ব্যাপারগুলি, যাতে একটা সুস্থ বিচার হয়, একটা তদন্ত হয় এরকমভাবে, যাতে নেক্সট টাইম এরকমভাবে কোনো আইনজীবীকে হয়রানি করতে না হয়। সেই দিকেই আমরা দলমত নির্বিশেষে এই সিদ্ধান্ত আজকে আমরা নিয়েছি। আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আপনাদের মারফত ত্রিপুরাবাসীর কাছে একটা আপিল করছি এবং আমাদের একটা খুব বলতে দ্বিধা হচ্ছে। আমরা উকিল সমাজ, আইনজীবীরা যারা আছি, আমরা চেষ্টা করি সবসময় জনগণ এবং পুলিশের সাথে সুসম্পর্ক রেখে আমরা কাজ করার চেষ্টা করি। সেক্ষেত্রে কাজ করতে গিয়ে আজকে আমরা পুলিশের হয়রানির শিকার হতে হচ্ছে আইনজীবীদের। এরকম একটা ঘটনা, দৃষ্টান্তমূলক ঘটনা আমাদের রাজ্যে হয়ে গেছে। গতকাল আমাদের কলিগ ব্রাদার ভাস্কর দেব, রামনগর বাসিন্দা, ওনার বাড়িতে আচমকা পুলিশ হানা দেয়। ওনার বাড়িতে উনি ছিলেন না, ওনার ওয়াইফ ছিল, ওয়াইফ সুজাতা গুপ্ত, উনিও একজন অ্যাডভোকেট। প্রচুর পরিমাণে পুলিশ সকাল 8টা সাড়ে 8টা ওনার বাড়ির সামনে হাজির হয় এবং বলে আপনাদের বাড়ি আমাদের সার্চ করতে হবে। তখন ওনার ওয়াইফ ওনাকে ফোন করে জানায় যে এরকম পুলিশ এসছে তেলিয়ামুড়া থানা থেকে, তো ওরা নাকি আমাদের বাড়ি সার্চ করবে। সঙ্গে সঙ্গে ভাস্করবাবু বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে উনি পুলিশকে বললেন যে ঠিক আছে, আপনারা যদি আমার বাড়ি সার্চ করতে হয়, কেন সার্চ করবেন, কি কারণে সার্চ করবেন, আপনারা আইনি বিধান মতে এসছেন কি না, যদি এসে থাকেন তাহলে আমাকে সার্চ ওয়ারেন্ট দেখান। ওনারা বলছে না, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট নেই, আমরা তেলিয়ামুড়া থানা কেস নাম্বার 104/2020 সংশ্লিষ্টে আপনার বাড়ি সার্চ করব। আপনার বাড়িতে ওই মামলার অভিযুক্তরা আপনার বাড়িতে লুকিয়ে আছে। তখন ওনার বাধা ঠেলে পুলিশ ওনার বাড়ি সার্চ করেছে। কোনো রকমের সার্চ ওয়ারেন্ট বা পূর্ব অনুমতি এবং ওনাদের যে সার্চ মেমো প্রিপেয়ার করার কথা, আমাদের আইপিসি সিআরপিসিতে যে বিধান দেওয়া আছে, পুলিশকে যেগুলি অত্যাবশ্যকভাবে এগুলিকে ফলো আপ করতে হবে। কারো বাড়ি সার্চ করতে হলে, কারো গাড়ি সার্চ করতে হলে, কারোকে ব্যক্তিগতভাবে সার্চ করতে হলে আমাদের সিআরপিসিতে বলা আছে সেকশন 93 এবং সেকশন 165-এ যে ওনাকে কি কি আইনি বিধান ফলো করে কারো বাড়ি সার্চ করতে হবে। কিন্তু ওই সময়ে উপস্থিত পুলিশ অফিসাররা এটার কোনো সদুত্তর না দিয়ে ভাস্করবাবুর বাড়ি সার্চ করা হয়েছে। অভিযোগ, তেলিয়ামুড়া থানার 104 নম্বর কেসের অভিযুক্তরা ওনার বাড়িতে আত্মগোপন করে আছে। এখন আমাদের কথা হচ্ছে, আমরা আইনি পেশায় যারা আছি, আমাদের এই দায়িত্বটুকু আমাদের সংবিধান দিয়েছে যে আমাদের কাছে চোর আসবে, খুনি আসবে, সোজা কথা যে কোনো অপরাধী বিচারপ্রার্থীরা আমাদের কাছে আসবে, আমরা তাদেরকে বিচার পাওয়ার জন্য তাদেরকে সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। সেই নৈতিক দায়িত্ব এবং কর্তব্য পালন করতে গিয়ে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমরা দেখছি পুলিশ আমাদের উপরে হয়রানি করছে, আমাদেরকে নিপীড়ন করছে। সেটার দৃষ্টান্ত হচ্ছে গতকালকে ভাস্করের বাড়িতে। আমরা চাইছি এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না হয়, সেই জন্য আমরা আজকে আমাদের ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের একটা জরুরি মিটিং ডেকেছি। মিটিংয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে
যে আমরা এই ঘটনাকে তীব্রভাবে নিন্দা করছি। পাশাপাশি আমরা ডিজিপিকে চিঠি লিখব এই ঘটনার সুষ্ঠু তদন্ত, এবং আমাদেরকে অ্যাসিউর করতে হবে যে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো রকমের ঘটনা না হয়, সেটা আইনজীবীর বাড়ি হোক অথবা আম জনতার যে কোনো জনগণের যে কোনো নাগরিকের বাড়ি হোক, সমস্ত বৈধতা মেনে পুলিশ সার্চ করবে, ওয়ারেন্ট থাকলে সার্চ ওয়ারেন্ট থাকলে করবে, আসামি ধরে নেবে, এটা তাদের ডিউটি, তারা করবে। কিন্তু বেআইনিভাবে পুলিশি জোরে, পুলিশের গায়ের জোরে বা পুলিশের পোশাক পরে অনৈতিক কাজ যাতে ভবিষ্যতে না হয় সেটার জন্য আমরা ডিজিপিকে লিখব। পাশাপাশি আমরা আমাদের মাননীয় উচ্চ আদালতের মুখ্য বিচারপতিকে এই ঘটনা অবহিত করব। আমরা বার কাউন্সিল অফ ইন্ডিয়াতে জানাচ্ছি, বার কাউন্সিল অফ ত্রিপুরাকে জানাচ্ছি। আমরা পাশাপাশি এটাও আমাদের এখানে অঘোষিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলছি না, এখানে কংগ্রেস, সিপিএম, বিজেপি, জনতা, যে কোনো সর্বদলের উকিলরা আছে, উকিলদের কোনো রাজনৈতিক পরিচয় বারের ভিতরে হয় না। সেটাকে আমরা আবারও স্মরণ করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, সে যে দলেরই অ্যাডভোকেট হোক, বার তার পাশে তারা, সে সিপিএমের হোক, কংগ্রেসের হোক, বিজেপির হোক, যে কোনো দলের হোক, ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন প্রত্যেকটি অ্যাডভোকেটের হয়ে দাঁড়াবে, এবং প্রত্যেকটি ত্রিপুরার নাগরিকের বিরুদ্ধে যদি এরকম কোনো অনৈতিক কাজ পুলিশ করে আমরা দাঁড়াবো, যদি আমাদের সাহায্য চায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার রাজ্য সরকারের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে ফিট ইন্ডিয়া ফ্রিডম রানের সূচনা করা হয়। দেশের প্রধানমন্ত্রী দেশবাসীকে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য এবং বলিয়ান হওয়ার জন্য এই কর্মসূচির মাধ্যমে জাগ্রত করতে চেয়েছেন। একই সঙ্গে সারা বিশ্বে করোনা সংক্রমণ প্রতিরোধে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এখন একটা বড় অস্ত্র। এর মাধ্যমে সকলে করোনাকে জয় করবে। শরীরচর্চার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিজেকে রক্ষার জন্য সমগ্র দেশ ও পৃথিবী এগিয়ে এসেছে। শুক্রবার রাজ্য সরকারের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে ফিট ইন্ডিয়া ফ্রিডম রানের সূচনা অনুষ্ঠানে এই কথা বলেন বিধায়ক আশিস সাহা। রাজধানীর উজ্জয়ন প্রাসাদের সামনে হয় এই অনুষ্ঠান। ত্রিপুরা স্টেট ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এর সদস্যরা এই দৌড়ে অংশ নেয়। ফ্ল্যাগ অফ করে এই ফ্রিডম রানের সূচনা করেন বিধায়ক আশিস সাহা। বেশি বলারও সুযোগ নেই, আর আমি বলতেও পারবো না। চিত্রজিৎ বাবু উনি বলেছেন যে দেশের প্রধানমন্ত্রী এই কর্মসূচির মাধ্যমে ভারতবর্ষের সর্বস্তরের মানুষকে যেমন শারীরিকভাবে বলিয়ান হওয়ার জন্য, সুস্থভাবে বেঁচে থাকার জন্য এই কর্মসূচির মাধ্যমে উনি জাগ্রত করতে চেয়েছেন, সাথে সাথে সারা বিশ্বে যে করোনা সংক্রমণ, এই সংক্রমণ প্রতিরোধে যেহেতু কোনো চিকিৎসা নেই, কোনো ভ্যাকসিন নেই, হার্ড ইমিউনিটি এটা এখন আমাদের কাছে একটা বড় অস্ত্র। এর মাধ্যমে আমরা করোনাকে জয় করব। আমাদের কাছে কোনো বিকল্প যেহেতু উপস্থাপিত আমরা করতে পারিনি, আমরা সকলে মিলে শরীরচর্চার মাধ্যমে ইমিউনিটি আমরা বাড়িয়ে নিজেকে করোনা মুক্ত রাখার এই আহ্বানে সারা দেশ, সারা পৃথিবী আজকে এগিয়ে এসেছে। এটার বাস্তব অভিজ্ঞতা হলো, আমি নিজেও একজন পোস্ট কোভিড। গত মাসের 29 তারিখে আমি সংক্রমিত হই এবং একটা দীর্ঘ সময় এই ব্যাধি থেকে মুক্তি লাভ করার জন্য নানাভাবে আমাকে শারীরিক কসরত যেমন করতে হয়েছে, এখনও পূর্ণ সুস্থতা আসেনি, খানিকটা অসুস্থতা আমি বোধ করি, যেটা মানে এটা পোস্ট করোনা পেশেন্ট মাত্রেই এটা হয়ে থাকে। তো আমি আমার অভিজ্ঞতাটাই বলছি। অনেকেই বলছে যে ইভেন আমাকে আমার ডক্টর অ্যাডভাইস করেছিল যে একটা টাইমে যখন আমার সিটি স্ক্যান করার পরে ভাইরাল নিউমোনিয়াতে আমি আক্রান্ত ছিলাম, তো ডক্টর প্রদীপ ভৌমিক আমাকে অ্যাডভাইস করলো যে স্যার আপনি অন্তত 3টা দিনের জন্য হসপিটালাইজ হয়ে যান, আপনার একটু হসপিটালে থেকে চিকিৎসা করা প্রয়োজন। তো যাই হোক, আমি নানাভাবে অ্যাডভাইস নিয়ে এবং নিজের আত্মবিশ্বাসের উপর
কারণ আমিও এক সময় খেলাধুলার মাঠের সঙ্গে যুক্ত ছিলাম, বা এই বয়সেও আজকে 7 বছর পেরিয়ে গেছে, তারপরেও আমি শরীরচর্চার বিষয়টাতে আমি সবসময়, কারণ আমার যারা সমসাময়িক খেলার জগতের বন্ধুবান্ধব এরা আমাদের সঙ্গ দেয়, আমি প্রতিদিন সকালে নিয়মিত শরীরচর্চা করি। আর এই শরীরচর্চা করতাম বলেই আজকে এই আত্মবিশ্বাসটা আমার মধ্যে ছিল যে আমি বাড়িতে থেকেই আমার কসরতগুলি করে আমি নিজেকে সুস্থ হিসাবে আমি আবার হয়তো আপনাদের মধ্যে সেই বেঁচে থাকার রসদটা পাবো। এবং দেখা গেল যে আমি বাড়িতে থেকে সুস্থ হয়ে উঠেছি। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায় আমি এখন আজকের এই কর্মসূচি, এটা আমার প্রথম কর্মসূচি পোস্ট কোভিডের পরে আমি যেখানে এসে আজকে দাঁড়াতে পারবো, এটা আমিও ভাবিনি। ওদেরকে বলেছিলাম সুস্থ থাকলে অবশ্যই আসবে। যাই হোক, খানিকটা দেরি হয়ে গেছে আজকে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এই কর্মসূচির মাধ্যমে সারা রাজ্যের মানুষের মধ্যে এই করোনা আবহাওয়া থেকে মুক্ত রাখার যে রসদ, এটা যেন আমরা সবাইকে এটা প্রস্তুত করতে পারি, এবং বেঁচে থাকার জন্য আমরা যেন সবাই সুস্থভাবে এই শরীরচর্চার যে নিয়মিত যে এটা অভ্যাস, এটা যেন সবাই করতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার মোট 7 দফা দাবিতে রাজধানীর গোর্খাবস্তিস্থিত স্বাস্থ্য অধিকর্তার কার্যালয়ের সামনে ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় সিপিএম পশ্চিম জেলা কমিটি। কোভিডে মৃত ব্যক্তির পরিবারকে সরকারের ঘোষিত 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করা, কোভিডে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা পরিবারকে প্রতিদিন নগদ অর্থ ও পুষ্টিকর খাদ্য সরবরাহ করা সহ 7 দফা দাবিতে শুক্রবার রাজধানীর গোর্খাবস্তিস্থিত স্বাস্থ্য অধিকর্তার কার্যালয়ের সামনে ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় সিপিএম পশ্চিম জেলা কমিটি। এই কর্মসূচিকে ঘিরে মোতায়েন করা হয় পুলিশ। এদিকে প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন সময়ে স্বাস্থ্য অধিকর্তা 5 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার জন্য ডাকেন। সেই মোতাবেক সিপিএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র করের নেতৃত্বে 5 সদস্যের এক প্রতিনিধি দল স্বাস্থ্য অধিকর্তার কক্ষে যান তাদের বক্তব্য জানানোর জন্য। স্বাস্থ্য অধিকর্তা তাদের বক্তব্য শুনেন। তিনি সিপিএম নেতৃত্বদের বলেন এই দাবিগুলি লিখিত আকারে দেওয়ার জন্য। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন বলে জানান। এদিকে আলোচনা শেষে সিপিএম পশ্চিম জেলার সম্পাদক পবিত্র কর জানান তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাওয়া হবে। ডিএমদের সার্কুলার দিয়েছেন, এককালীন 25,000 টাকা করে দেয়া হলো, আর রেশন থেকে এই মালগুলো দিতে হবে। রাইস 400 গ্রাম, ডাল 60 গ্রাম, পটেটো 70 গ্রাম, সয়াবিন 25 গ্রাম, ডিম 1 পিস, লবণ 5 গ্রাম, কুকিং অয়েল 20 মিলিলিটার, টারমারিক হলুদ 3 গ্রাম। এই যে সরকারের সার্কুলারটা আপনারা দেখুন, এই যে 25,000 করে ডিএমদের কাছে পাঠিয়েছেন। কালকে আমি এই সমস্ত কিছু সংগ্রহ করেছি। তাহলে অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টকে ওই দিন বোকা বানিয়েছেন, রাজ্যের মানুষকে কি বোকা বানাতে পারবেন? সংবাদপত্র, মিডিয়া, আপনারা দারুণ ভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের এই দুঃখ দুর্দশা এগুলো তোলা ধরার জন্য কাজ করেছেন। তাই আমি প্রথমে যে কথাটা বলেছিলাম, আমরা অনেক যন্ত্রণার পরে মানুষের এই ক্রন্দন প্রতিদিন জিবি হাসপাতালে, মর্গের সামনে, ওয়ার্ডের সামনে মানুষের যন্ত্রণা, এটাতে আমরা সবাই দীর্ণ হয়েছি। তাই আজকে আমরা বাধ্য হয়ে এই বিক্ষোভ কর্মসূচি আমরা গ্রহণ করেছি। আমি প্রাথমিকভাবে সরকারকে বলবো, তার প্রধান কর্তা স্বাস্থ্য দপ্তর এবং জেলা শাসকগণ এটাকে কার্যকরী করার দায়িত্ব, এটা কার্যকরী করুন। আমরা একটা সময় পর্যন্ত অপেক্ষা করব, না হলে আরো বৃহত্তর আন্দোলন এইভাবে তৈরি করব।
এই সরকার পালাবার কোনো রাস্তা পাবে না। আমরা এই হুঁশিয়ারি এখান থেকে দিয়ে আবারও আমাদের বাধা দিয়েছে। গাড়ি নিয়েছিলাম, গাড়ির মালিকদের বাধা দিয়েছে। পুলিশ খুব সতর্ক। কার জন্য সতর্ক? বিপ্লব দেবকে রক্ষা করার জন্য সতর্ক। মানুষের জীবন রক্ষা করার জন্য পুলিশের কোনো দায়িত্ব নেই। আমরা সবাইকে বলবো, শান্তিপূর্ণ আন্দোলন এটাকে ধ্বংস করার জন্য, এটাকে ভেঙে দেওয়ার জন্য পুলিশ বন্ধুরা আপনারা এই নির্লজ্জ আদেশের বিরুদ্ধে কথা বলুন, মানুষের পাশে দাঁড়ান। আপনারাও আক্রান্ত, সবাই আক্রান্ত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এডিসি নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি। আইপিএফটি ত্রিপুরা এবং ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি এক মঞ্চে আছে। এডিসি সবকটি আসনে ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি লড়াই করবে। ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টির মূল দাবি ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠন করা। আর আসন্ন এডিসি নির্বাচনে জোটের বিষয় আইপিএফটি কে প্রস্তাব পাঠানো হয়েছে। বিগত বিধানসভা নির্বাচনে আইপিএফটি বিজেপির সাথে জোট হয়েছিল। বিজেপির সাথে জোটের বিষয়ে আইপিএফটি ত্রিপুরাল্যান্ড রাজ্য ভাষা শিক্ষার উন্নয়নের দাবি ছিল এবং এই দুদলের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। পরে হাই লেভেল মনিটরিং কমিটি রাজা আসার পর কমিটি টমাস অফ রেফারেন্সে দেখা যায় ত্রিপুরাল্যান্ড রাজ্যের কোনো ইঙ্গিত ছিল না। এতে বোঝা যায় আতাতে বিষয় ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠন নয়। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনটা জানান ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টির সভাপতি চিত্তরঞ্জন দেববর্মা। তিনি আরো বলেন, আর ত্রিপুরাল্যান্ড নিয়ে আগামী 15 অক্টোবর আইপিএফটি পার্টি 24 ঘন্টার যে এডিসি এলাকা বন্ধের ডাক দিয়েছে তাতে ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি পূর্ণ সমর্থন করবে বলে জানান তিনি। আর মিজোরাম এবং ত্রিপুরার সীমান্ত এলাকা নিয়ে যে সমস্যা চলছে তা দলের পক্ষ থেকে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমাধানের দাবি জানান। এদিন সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি সোনাচরণ দেববর্মা, তনয় জমাতিয়া সহ অন্যান্যরা। আগামী এডিসি সাধারণ নির্বাচন এটা 2000 যদিও আমরা 20 বলছি, আমার মনে হয় 20 পেরিয়ে যাবে। তৎসত্ত্বেও আমরা প্রস্তুতি নিচ্ছি। এই প্রস্তুতির মধ্যে আমাদের ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি এবং আইপিএফটি ত্রিপুরা আমরা সমঝোতায় আছি। তো এই দুইটা পার্টি আমরা একত্রে এডিসি নির্বাচনে সবকটি সিটে বা আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব এবং আমাদের দাবি একটাই, অন্যান্য দাবি উন্নয়নের দাবি থাকলেও প্রধানত একটাই দাবি, এডিসি এলাকাকে নিয়ে ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠন করা। তো এর মধ্যে আমরা বলতে চাইছি যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছে ত্রিপুরায়, বিশেষভাবে আমরা আঞ্চলিক দলগুলি, জাস্ট ফর আপনাদের জানার জন্য বলছি, রেজিস্ট্রেশন যখন দেওয়া হয় কোনো পলিটিক্যাল পার্টিকে তখন আঞ্চলিক দল বলে বলা হয় না। তো তার কিনা বলে অঞ্চলের নিরিখে এবং কর্ম বা অ্যাক্টিভিটির নিরিখে এটাকে আঞ্চলিক দল বলা হয়, কিন্তু রেজিস্ট্রেশনের সময় এটা কিন্তু আঞ্চলিক দল হিসেবে দেওয়া হয় না। সব কয়টি আঞ্চলিক দল যারা আছেন, যদি এডিসি এলাকাকে তারা ত্রিপুরাল্যান্ড রাজ্য বা রাজ্য গঠনে তাদের যদি আমাদেরকে সমর্থন করেন বা তারা সমর্থন যদি করতে চান, তাদের সঙ্গে আমাদের জোট বন্ধন বা গতিবন্ধন জোট করা আমাদের কোনো আপত্তি নেই। তার মধ্যে কথাবার্তা চলছে, সেইগুলি আমরা এখন আর বলছি না, বাস্তবায়িত হলে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। তো এটা হচ্ছে মূল কথা আমাদের এডিসি নির্বাচনের জন্য। দ্বিতীয়ত হচ্ছে যে আইপিএফটি গত 2018 সালে নির্বাচনের আগে বিজেপির সঙ্গে তাদের জোট হয়েছে। এই জোটে আমরা দেখি যে তারা দাবি করেছিল
এই জোটের বিষয়ে ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠনের দাবিও আছে এবং জোটের বিষয় ছিল আর্থ সামাজিক সাংস্কৃতিক শিক্ষা ভূমি অধিকার ও ভাষা উন্নয়ন, যেটা স্বরাষ্ট্র মন্ত্রকের হাই লেভেল মনিটরিং কমিটির স্টাডির মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করার জন্য তাদের একটা চুক্তি স্বাক্ষর হয়েছিল, রাজনৈতিক চুক্তি দুইটা দলের মধ্যে। পরবর্তী সময়ে যখন এই হাই লেভেল মনিটরিং কমিটি ত্রিপুরায় আসে এবং জানা গেল যে কোনো সরকার যখন কোনো কমিশন গঠন করেন তাতে তাদেরকে একটা টার্মস অফ রেফারেন্স বলে, যেটা ইংরেজিতে, তাদেরকে একটা নিয়ম বেঁধে দেয় কিসের উপরে ভিত্তি করে তাদের এই অধ্যয়ন হবে বা স্টাডি চালাবেন, সেটা দিয়ে দেওয়া হয়। কিন্তু দেখা গেল হাই লেভেল মনিটরিং কমিটি যেটা গঠন করা হয়েছিল সেইখানে কিন্তু টার্মস অফ রেফারেন্সে ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠনের কোনো ইঙ্গিত ছিল না। এটা একটা, এবং এটাকে সাপ্লিমেন্ট আমরা আরও করতে পারি। পশ্চিমবঙ্গের সাংসদ ঋতুব্রত ব্যানার্জি সংসদে একটা প্রশ্ন করেছিলেন যে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে যে মনিটরিং কমিটি গঠন, হাই লেভেল মনিটরিং কমিটি গঠন করা হচ্ছিল, সেই হাই লেভেল কমিটির আওতায় বা হাই লেভেল মনিটরিং কমিটি কি আইপিএফটির দাবি অনুযায়ী ভিন্ন রাজ্য পূর্ণাঙ্গ রাজ্য গঠনের জন্য হাই লেভেল মনিটরিং কি গঠন করা হয়েছিল? তখন এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল 21 মার্চ 2018, আমার যদি ডেটটা ঠিক থাকে, মনে ঠিক থাকে। সেখানে বলা হয়েছিল যে না, হাই লেভেল মনিটরিং গঠন করা হয়েছিল, এটা এই রাজ্য গঠনের জন্য নয়, এটা স্পষ্ট করে বলা হয়েছিল। তো এটাতে বোঝা গেল যে তাদের যে আদাতের বিষয়বস্তু এবং পরবর্তী সময়ে রাজ্যসভায় যেটা যে উত্তর দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রক, সেটাতেই বোঝা গেছে যে আদাতের বিষয় ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠন নয়, এডিসি এলাকাকে ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠন নয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রদেশ যুব মোর্চার নবনিযুক্ত সভাপতির জন্মদিন উপলক্ষে একাধিক কর্মসূচি সংগঠিত করেছে বিশালগড় বিজেপি যুব মোর্চা। প্রদেশ যুব মোর্চার নবনিযুক্ত সভাপতি নবাদুল বণিকের জন্মদিনে একাধিক কর্মসূচি সংগঠিত করেছে বিশালগড় মণ্ডল যুব মোর্চা। কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার সকালে অফিসটিলা বাজার এলাকায় হয় সাফাই অভিযান, পরে বিশালগড় পৌর পরিষদের বিশালগড় পৌর কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেওয়া হয় মাস্ক, স্যানিটাইজার এবং মিষ্টির প্যাকেট। বাজারকে সর্বদা পরিষ্কার রাখার জন্য সভাপতি নবাদুল বণিক তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সবশেষে অফিসটিলা বিজেপির দলীয় কার্যালয়ে হয় জন্মদিন অনুষ্ঠান। যুব মোর্চার কর্মীরা কেক কেটে যুব মোর্চা প্রদেশ সভাপতি নবাদুল বণিককে শুভেচ্ছা জানান। এদিনের কর্মসূচিতে যুব মোর্চা মণ্ডল সভাপতি অনুরাগ চক্রবর্তী, পরিষদ মাম্পি সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকে আমাদের খুবই আনন্দের দিন। আমরা বিশালগড় মণ্ডল যুব মোর্চার পক্ষ থেকে আমরা নবনিযুক্ত রাজ্য সভাপতি শ্রী নবাদুল বণিক মহাশয়, ওনার আজকে শুভ জন্মদিন। তো আজকে ওনার শুভ জন্মদিন উপলক্ষে আমরা বিশালগড় মণ্ডল যুব মোর্চার পক্ষ থেকে অফিসটিলা বাজারে প্রথমে স্বচ্ছ ভারত অভিযান করি, তারপর বিশালগড় পৌরসভার যারা পৌরসভার যারা সাফাই কর্মী আছেন 40 জন সাফাই কর্মী, ওদেরকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করি এবং দাদার জন্মদিন উপলক্ষে আমরা একটা ছোট্ট কেক কাটার একটা আয়োজন করেছি। আমি আজকে ঘুম থেকে উঠে মাতা ত্রিপুর সুন্দরী কাছে প্রার্থনা করি যে মহামারী চলছে বিশ্বজুড়ে, কোভিড থেকে মুক্তি করার জন্য, ত্রিপুরাকে সমৃদ্ধি করার জন্য, ত্রিপুরাকে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য, সেই নিয়ে সবাই যাতে সুস্থ থাকে সেই কামনাটুকু মাতা ত্রিপুর সুন্দরী মায়ের কাছে করি। এবং আজকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি বিশালগড় যুব মোর্চার মণ্ডলকে। ওনারা এত সুন্দর একটা কার্যক্রম করেছে, তার জন্য আমি অনেক আনন্দিত।
প্রথমে আজকে আমরা অফিস শিলা বাজারে স্বচ্ছতা অভিযান করি, স্বচ্ছ ভারতের অভিযান করি। তারপর পৌরসভার যারা আমাদের এই কোভিড সিচুয়েশনে প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করছিল, সাফাই কর্মী না থাকতো তাহলে আমাদের অনেক অসুবিধা হতো। তো তাদেরকে আমরা সম্বোধন করলো বিশালগড় যুব মোর্চার তরফ থেকে। তারপর ওরা আমাকে ফুলের তোড়া দিয়ে সম্বোধন করলো। তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আগামী দিনে পার্টিকে যুব মোর্চাকে আরও শক্তিশালী করার জন্য, সমাজের জন্য কাজ করবে ওরা, সে আশাটুকু ওদের থেকে রাখছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে পৌর পরিষদ অফিস প্রাঙ্গণে ভাতা প্রদানের জন্য ফর্ম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী রায়। ভিশন ডকুমেন্টের কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য সরকার 30,000 সামাজিক ভাতা দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা নিয়েছে। এর অঙ্গ হিসেবে সারা রাজ্যের নেই তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে শুক্রবার দুপুর 12টা নাগাদ পৌর পরিষদ অফিস প্রাঙ্গণে ভাতা প্রদানের জন্য ফর্ম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর পরিষদের চেয়ারম্যান নিতিন কুমার সাহা, ভাইস চেয়ারম্যান রূপক সরকার, পৌর পরিষদের ডেপুটি সিও এবং পৌর এলাকার 15 জন ওয়ার্ড কাউন্সিলর। অপরদিকে এই অনুষ্ঠান হয় তেলিয়ামুড়া ব্লকের উদ্যোগে তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে। অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করে সূচনা করেন বিধায়িকা কল্যাণী রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, খোয়াই জেলা পরিষদের সদস্য সহ অন্যান্যরা। তেলিয়ামুড়া ব্লকের 17টি গ্রাম পঞ্চায়েতের বেনিফিশিয়ারিদের মধ্যে সামাজিক ভাতার ফর্ম বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। স্কুলে ঢুকে ছাত্র নিগ্রহের অভিযোগ উঠল পুটিয়া বিওপির 2 বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। আবারও বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ উঠল বক্সনগরে। ঘটনার বিবরণে জানা যায়, পুটিয়া হাই স্কুলের শরীফউদ্দিন নামক এক ছাত্রকে স্কুলের মধ্যে ঢুকে ডিউটিরত অবস্থায় পুটিয়া বিওপির 2 জন জওয়ান চড় মেরে বসে। বিএসএফ এর অভিযোগ শরীফউদ্দিনকে সন্দেহ করে যে তাকে বাংলা ভাষায় গালাগালি করে। বিএসএফ ক্ষিপ্ত হয়ে তাকে চড় মেরে বসে। অপরদিকে ছাত্রছাত্রীর অভিযোগ তারা স্কুলের রুমে বসে পড়াশোনা নিয়ে আলাপ আলোচনা করেছে। আর তখনই বিএসএফ 2 জন ক্লাসের মধ্যে ঢুকে শিক্ষকের সামনে 2টি কষিয়ে চড় বসিয়ে দেয়। তারপর বিএসএফ 2 জন স্কুল থেকে চলে যায়। এদিকে ছাত্রছাত্রীরা ভয়ে আতঙ্ক হয়ে চিৎকার করতেই এলাকার লোকজন ছুটে আসে এবং কলমচূড়া থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনার তদন্ত করে। পরে বিএসএফ এর কর্তৃপক্ষকে খবর দিলে স্কুল পরিচালনা কমিটি ও বিএসএফ এর মধ্যে সাল্লাশি সভা করে ঘটনার মীমাংসা করা হয়। এইদিকে অভিভাবকের অভিযোগ, তাদের ছেলে মেয়েদের সাথে এমন ধরনের ঘটনা ঘটলে আগামী দিনে তারা কিভাবে তাদের সন্তানদের স্কুলে পাঠাবে এ নিয়েও প্রশ্ন ওঠে। স্কুলে আসার পরে আমরা ছাত্রছাত্রীরা কথা বলতেছি, তো এমনি বিএসএফ ডাইছে এসে আমরা কিতা কইছি, তো আমরা হাসাহাসি করতেছি, বিভিন্ন আমরা কিতা কইছি মিলে। এরপরে আইসে আমার সেটা এত দূরে সেটা এনে মিলে গাড়ি লোক এটা কোন আছে জানছি বর্ডার সাইড। আবার তারা ডাক দেওয়ার পরে আমার তারাও দিলেছে, তারা উঠে আর বেশি আমার প্রাইভেটে গেলে আমরা ডিস্টার্ব করে। কি কারণে ডিস্টার্ব করে তোমরা? এটা তো কি কারণে ডিস্টার্ব করে জানো? প্রাইভেটে গেলাম সাথে কথা কই, এনে আমরা ডিস্টার্ব করে, মেয়েরা বেশি ডিস্টার্ব করে। তুমি বিএসএফ এর নামটা জানতে পারছো না? কোন ব্যাটালিয়ন এটা? হ্যাঁ, কোন ব্যাটালিয়ন? ৭০ ব্যাটালিয়ন। এটা কোন ক্যাম্পে? পুটিয়া ক্যাম্পে। এখন তোমরা এটা বিচার চাই, ভালো বিচার চাই যে আমরা স্কুলে এসে মারবো, তাহলে দেখা যাচ্ছে আগামী দিনগুলোতে আমরা স্কুলে পড়াশোনা করতে পারবো না, কারণ কি আমরা স্কুলটা আছে বর্ডারের সাথে। এটা এখানে গেট আছে? হ্যাঁ জি, গেট আছে। গেট আছে। কত নম্বর গেট এটা? 47 গেটে আছে। আজকে তো 9-10 নিয়ম অনুযায়ী ছাত্রদের আসার কথা আইসি, তো যথারীতি আমরা বইয়া অফিসের কাজ করতেছি। তো এমন সময় 2 জন বিএসএফ আইলো, আয়া কইল যে স্যার আপনাদের ছাত্র নিয়ে এরা বেশি ছাত্র সংখ্যা কম, আইসে কয়েকজন। তা আয়া কইল যে তারা নাকি এটা অ্যাকর্ডিং টু বিএসএফ আর কি, বিএসএফ এর কথা, তারা নাকি কি ভাষায় বিএসএফ এর কথা বা যাই হোক, এটা হয়তো বিএসএফ এর কিছু লাগছে, বলছে আপনাদের ছাত্রটি এরকম যাইতেই বা আমি ভাবছি আমি গিয়ে তাদের সাথে কথা কমু কি হয়েছে ঘটনাটা কি আসে বিষয়ে আমি গিয়ে একটা থাপ্পড় মারছে। ওই স্টুডেন্টের নাম কি? স্টুডেন্টের নামটা শরীফউদ্দিন। পুটিয়ারই? হ্যাঁ। এটা কোন ব্যাটালিয়ন আপনি জানেন না? এগুলো আমরা জানি। এখন আপনারা যে স্কুলের ছাত্ররা এটা তো আমরা কি কমু, আমাদের তো আর কিছু করার নেই। আমাদের টিচিং আছে, আমাদের ইনচার্জ আছে, ওনার সাথে কথাবার্তা বলে আমরা তো আর কিছু করতে পারি না। আমি কি কমু, এমন
কিছু তো আর করার নাই, যাইতে যাইতেই ওনারা ইয়ে করে দিলেন। আমাদের তো আর কিছু করার নাই, আমরা ভাবছি নিজেরা গিয়ে স্টুডেন্টের সাথে কথাবার্তা বলবো কী হয়েছে গিয়েই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার মেলাগড় আইসিডিএস প্রজেক্টের উদ্যোগে অঙ্গনারী কর্মীদের স্মার্টফোন বিতরণ করা হয়। রাজ্য সরকারের দেওয়া অঙ্গনারী কর্মীদের নিয়ে স্মার্টফোনের প্রশিক্ষণ শিবির চলছে সিপাহীজলা জেলার মেলাগড়ে। আজ মেলাগড় আইসিডিএস প্রজেক্টের উদ্যোগে রাজ্য সরকারের সিদ্ধান্তক্রমে অঙ্গনারী কর্মীদের মধ্যে স্মার্টফোন বিতরণের অঙ্গ হিসেবে মেলাগড় জয়চন্দ্র বাল মন্দিরে প্রশিক্ষণ শিবির চলছে। এদিন উক্ত বিষয়ে এক আধিকারিক জানান, দিদিমণিদের অঙ্গনওয়াড়ি যারা কর্মী তাদেরকে আমাদের সরকারের পক্ষ থেকে, ডিপার্টমেন্টের পক্ষ থেকে মোবাইল দেওয়া হয়েছে। তাদের যে সমস্ত রেজিস্টারগুলি আছে এখন সেগুলি অনলাইনে আপলোড করতে হবে এবং সেইভাবেই তাদের রিপোর্টিং সিস্টেমটা চালু হবে। এবং তার লক্ষ্যেই আমাদের দিদিমণিদের প্রত্যেক দিদিমণিদেরকে মোবাইল দেওয়া হয়েছে এবং সেটার উপরেই বিশেষ ট্রেনিং, আর সেই ট্রেনিং শুরু হয়েছে গত ২৫ দিন থেকে। এটা চলবে আগামী ২১ তারিখ পর্যন্ত, ২২ তারিখ পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শারদীয় উৎসবকে কেন্দ্র করে চরম ব্যস্ততায় ঢাকেরা। শারদীয় উৎসব দৌড় গোড়ায়। ভোরের শিশিরে ভেজা শিউলি ফুলের সুবাস উৎসবের ইমেজকে এক অন্য মাত্রা এনে দেয়। এই শারদীয় উৎসবকে সামনে রেখে মৃৎশিল্পী এবং ঢাকি শিল্পী ব্যস্ত থাকে। অন্যান্য বছরের চেয়ে এই বছরের শারদীয় উৎসব একটু অন্যরকম। কোভিড-19 কারণে এইসব কিছুই এলোমেলো হয়ে গেল। এই অবস্থায় শারদীয় উৎসবের প্রাককালে ঢাকিপাড়ার ঢাকি শিল্পীরা কতটা প্রস্তুতি নিচ্ছে? গত ৬ মাস ধরে কোভিড-19 পরিস্থিতির কারণে রাজ্যে ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ, যদিও বর্তমানে সবকিছুই স্বাভাবিক হচ্ছে। তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় ঢাকি শিল্পীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে তেলিয়ামুড়াতে প্রায় ১০০ থেকে ১৫০-এর মতো ঢাকি শিল্পী রয়েছে। শান্তিনগর গ্রামের বাসিন্দা উত্তম নট্ট দাস দীর্ঘ বছর ধরে তিনি ঢাক বাজানোর কাজ করে যাচ্ছেন। ওই শান্তিনগর গ্রামের উত্তম নট্ট দাসের বাড়িতে গিয়ে দেখা গেল তিনি নিজের ঢাকগুলোকে সংস্কার করছেন শারদীয় উৎসবকে সামনে রেখে। ওনাকে শারদীয় পূজার প্রাক প্রস্তুতি প্রসঙ্গে জিজ্ঞাসা করতে তিনি আক্ষেপ করে জানান, পূর্বে শারদীয় পুজোতে ঢাক বাজানোর জন্য ঢাকি শিল্পীরা চোরাইবাড়ি, ধর্মনগর, কাঞ্চনপুর সহ বিভিন্ন জায়গায় যেতেন আয় উপার্জনের জন্য। কিন্তু এবার করোনা ভাইরাস পরিস্থিতির কারণে একটু অন্যরকম। স্বাভাবিকভাবে আয় উপার্জন কম হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন ঢাকি শিল্পী উত্তম নট্ট দাস। কিরকম এবার পূজা? এবার তো লকডাউনে কোনো ব্যবসা নেই, আমরা 6 মাস দিলাম। আগে ওই বহু জায়গা যেতাম, ডিমাপুর, পেশারতল, চোরাইবাড়ি, ধর্মনগর, এই 10 কাঞ্চনপুর। এবার তো কোনো লকডাউন লেগে তেলিয়ামুড়াতে রাখছি। কইবার দিতাম 25,000 30,000, অবস্থানে 5,000 6,000। 6 মাস ধরে আমরা কোনো ব্যবসায়ী নেই, ধর্মীয় অনুষ্ঠান নাই, আমরা কোনো ব্যবসা নেই। কিন্তু অন্য অন্য টাইটেলের সব ব্যবসা আছে, যেমন রাজ্যলিগণ সব আছে, কাঠমিস্ত্রি আছে, এই সবের ব্যবসা আছে, কিন্তু আমরা ব্যবসা নেই। সরকার কিন্তু আমরা কোনো সাহায্য করে না। 5 কেজি করে মাথা পিছিয়ে ফ্রি চাল যেমন আমরা দিছে, আমারও দিছে, কিন্তু সব ব্যক্তি দিছে, কিন্তু আমরা পার্সোনালভাবে যে আমরা যে নট্য সমাজের কিছু দিছে না, কোনো সরকারি আমরা কিছু দেয় না, সোজা কথা। কত বছর ধরে ব্যবসার সাথে জড়িত? আমি তো প্রায়, আমার বয়স তো 48, আমি প্রায় 25 বছর ধরে এটাতে জড়িত। আপনার বাবাও কি? আমার বাবা এটা করছে। কি নাম ওনার? আমার বাবার নাম পুলিন নট্ট দাস। আপনার নাম? আমার নাম উত্তম নট্ট দাস। এইবার তো কোভিড পরিস্থিতির কারণে আপনাদের ব্যবসাটা কিরকম হবে? একদম শেষ, নাই। কইলামই তো 25,000 30,000 টাকা দুর্গা পূজা বাজাইলে পাইতাম আমরা। সারা বছর কামাই লইলা একটা বড় অ্যামাউন্ট, এবার কত না 5,000। তেলিয়ামুড়া তো কতজন এরকম ঢাকি শিল্পী আছে? সকানে কইব অল তেলিয়ামুড়া সদেশ সব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জনগণের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে নতুনভাবে সেজে উঠেছে রাজধানীর উড়ালপুল। রাজধানী আগরতলায় যে উড়ালপুল রয়েছে, উড়ালপুলের পিলারগুলোতে নতুন করে রং দিয়ে রাঙানো হচ্ছে জনসাধারণের মধ্যে। বলা যায় যে অ্যাওয়ারনেস, যেখানে সেখানে থুতু ফেলা, আবর্জনা ফেলা এগুলি যাতে না করে। সাধারণ জনগণের অ্যাওয়ারনেস এর জন্যই নতুনভাবে সাজানো হচ্ছে। फ्लाईओवर के नीचे वाला जो पोर्शन है उसमें बहुत ज़्यादा गार्बेज देखा जाता है, और अगर आप जाके देखेंगे यहाँ पे स्पेशली कुछ पिलर्स के नीचे बरतला मार्केट एरिया में बहुत ज़्यादा गार्बेज फेंका जाता है। स्वच्छ भारत के अंडर में हम लोग इसको लेकर थोड़ा सा अवेयरनेस फैलाना चाहते हैं जनता के बीच में। तो
पेंटिंग एक जरिया है लोगों के बीच में स्वच्छ भारत मिशन को लेकर अवेयरनेस फैलाने का, ताकि लोग वहाँ पे गार्बेज नहीं फेंके। और गार्बेज के लिए हमने डेडिकेटेड एक नूतन एक सराउंडेड प्लेस बनाया और वहाँ पे करीब करीब 6-7 डस्टबिन डाले हैं। पब्लिक से यही डिमांड रहेगा कि वो गार्बेज जो भी होता है वो डस्टबिन में फेंके और इधर उधर ना फेंके। तो उसको अवेयरनेस जनरेट करने के लिए हमने ये नहीं, दुर्गा पूजा का कोई ऐसा सुनिए, हाँ, बट लोग अगर बाहर निकलते हैं पेंटिंग देखेंगे तो शायद इससे हमारी सफाई अभियान पे भी ज़्यादा थोड़ा असर पड़ेगा ज़्यादा, क्योंकि दुर्गा पूजा के टाइम में लोग ज़्यादा निकलते हैं बाहर, तो पेंटिंग से ज़रूर कहीं ना कहीं उन पर असर करेगा कि वो पब्लिक प्लेसेस में ऐसे इर्रेस्पॉन्सिबल तरीके से गार्बेज ना फेंके। डेडिकेटेड जो डस्टबिन बनाए गए हैं उसका इस्तेमाल। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा।